আল্লাহ আমার ঝলক ভিক্ষা দাও আল্লাহ। এখনো উদ্ধার হয়নি রাজশাহীতে নলকূপের পাইপে আটকে পড়া শিশু সাজ্জাদ। ৩৫ ফিট গর্ত করেও মেলেনি সন্ধান, সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় স্তব্ধ মা বাবা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কবে জানা যাবে আজ। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা দেবেন সিইসি। একযোগে সম্প্রচার হবে টেলিভিশন ও বেতারে। আইসিইউতে চলছে বেগম জিয়ার চিকিৎসা। দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড। জানালেন ডাক্তার জাহিদ, প্রয়োজনে নেওয়া হতে পারে বিদেশে। ১৩ বছর পর চালু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট। ডিসেম্বর থেকে সপ্তাহে চলবে ৩টি। দ্বিপাক্ষিক বাণিজ্যের উপর নির্ভর করছে সাফল্য, মত অর্থনীতিবিদদের। এবং খেলাপির চাপে বন্ধ হতে যাচ্ছে নন ব্যাংকিং ৯ আর্থিক প্রতিষ্ঠান। টাকা ফেরতের নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সচল রাখার বিষয়ে ভেবে দেখার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। এখনো উদ্ধার হয়নি রাজশাহীতে নলকূপের পাইপে আটকে পড়া শিশু সাজ্জাদ। ৩৫ ফিট গর্ত করেও মেলেনি তার সন্ধান। পাশের মাটি সরানোর সহ নানা কৌশলে শিশুটিকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। এদিকে সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় বাবা মা। দুহাত তুলে খোদার আরশে প্রার্থনায় শিশু সাজিদের মা। দোয়া আর আহাজারিতে পার হয়েছে পুরো রাত সকাল, মেলেনি সন্তানের সন্ধান। শিশু সাজিদকে অক্ষত অবস্থায় উদ্ধারে ৩৫ ফিট গভীর গর্ত করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকালে পাশ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে গভীর নলকূপের গর্তে চালানো হয় সন্ধান। তাতেও শিশুটির অবস্থান জানা যায়নি। পরে পাশের মাটি সরানো সহ নানা কৌশলে শিশুটিকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রাখে ফায়ার সার্ভিসের সদস্যরা। এক্সকাভেটরের মাটি উত্তোলনের কাজ শেষ হয়েছে। এখন আমাদের অনুসন্ধান চলতেছে। অনুসন্ধানের পর বোঝা যাবে আমরা ৩৫ ফিটের মধ্যে ভিকটিম পাচ্ছি কিনা। আর যদি পাওয়া না যায়, যদি ডিপে চলে যায়, তাহলে আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। ফায়ার সার্ভিস বলছে নলকূপের গর্তের গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট। এর ভেতরে যে কোনো জায়গায় আটকে থাকার সম্ভাবনা আছে শিশুটির। ঘটনাস্থলে মেডিকেল টিম এবং স্থানীয় প্রশাসন উপস্থিত রয়েছে। শিশুটির জন্য প্রার্থনা করছেন শত শত মানুষ। দোয়া করছি আল্লাহর কাছে আসে মায়ের বুকে যেন লাগায় দেয়, মায়ের বুকে খালি না হয়, মায়ের বুকে যেন মায়ের বুকটা যেন ভরে যায়। সারা রাত কান দিচ্ছি, আল্লাহর কাছে দোয়া করেছি। গর্তটা যখন হয়েছিল তার নিজস্ব জমি, তাকে একান্ত উচিত ছিল বন্ধ করে দেওয়া। বুধবার দুপুরে তানোরের কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় ২ বছরের শিশু সাজিদ। তাকে উদ্ধারে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। সময় সংবাদ, রাজশাহী। এই মুহূর্তে রাজশাহীর তানোরে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত শিশু সাজিদের অবস্থান জানা যায়নি, কিংবা তার শারীরিক অবস্থা কি সেটিও আসলে জানা সম্ভব হয়নি। তার উদ্ধারের যে তৎপরতা সেটি চলছে। আমরা দেখছি দুটি খনন যন্ত্র এখানে গর্ত খনন করছেন এবং গতকাল বিকেলের পর থেকে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা করে। তারা যে গর্তটি, অর্থাৎ নলকূপের যে গর্তে শিশু সাজিদ পড়ে গিয়েছিলেন, সেই গর্তে একটি সাদা পাইপ স্থাপন করেছিলেন এবং তার পাশে একটি বড় গর্ত খুঁড়েছিলেন এবং সেই সুড়ঙ্গ খোঁড়ার পর সেখানে শিশু একটি সুড়ঙ্গ খুঁড়েছিলেন। সেই সুড়ঙ্গ খোঁড়ার পর কিন্তু সেখানে শিশু সাজিদকে পাওয়া যায়নি, কিংবা তার অবস্থানও আসলে জানতে পারেনি। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা সরাসরি যে গভীর নলকূপের গর্ত, সেই গর্তটি আসলে এখন খনন করছে এবং তারা যেটি বলছেন যে তারা ৪০ ফুট পর্যন্ত সেটি খনন করবেন। যদি সেখানেও শিশু সাজিদের অবস্থান জানতে না পাওয়া যায়, তখন তারা অন্য বিকল্প উপায় গ্রহণ করবেন। আমরা দেখেছিলাম যে সকালের দিকে খনন কাজ বন্ধ করে দিয়ে সেখানে সুড়ঙ্গ খননের
কাজ শুরু হয়েছিল, এখন কিন্তু সুড়ঙ্গ খননের কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সেই গর্তটিকে আরো বড় করা হচ্ছে এবং তারা বলছেন যে তাদের ধারণা যে 110 থেকে 120 ফুট সেখানেও আসলে শিশু সাজিদ থাকতে পারে। সে কারণেই তারা এই 35 ফুট এবং পরে আরো 5 ফুট সুড়ঙ্গ খুঁড়েছেন। সেখানে 40 ফিটের মধ্যে আসলে না পাওয়ার কারণে তারা এখন এই 120 ফুট পর্যন্ত আসলে তারা চেষ্টা করছে। ভিড় বাড়ছে এবং তারা উদ্ধার কাজ অনেকটাই ব্যাহত করছিলেন। সে কারণে তারা চেষ্টা করছেন। অন্যদিকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন, অ্যাম্বুলেন্স রেডি রয়েছে। যদি শিশু সাজিদকে পাওয়া যায় তাকে উদ্ধার করে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। আর আপনাকে জানিয়ে রাখি যে গতকাল বুধবার দুপুরে শিশু সাজিদ তার মায়ের সাথে এই যে গর্তটি, এখানে একটি পতিত জমি ছিল, সেই জমি দিয়ে আসলে যাচ্ছিলেন এবং তার উপরে খড়ের এক ধরনের আস্তরণ ছিল। সেই খড়ের আস্তরণ দিয়ে যাওয়ার সময় কিন্তু আসলে এই গভীর নলকূপের গর্তে শিশু সাজিদ পড়ে যায়। এরপর বিকেল 4টা থেকে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে এবং এখন 3টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। শিশু সাজ্জাদ উদ্ধার তৎপরতা এখনো চলছে। এ নিয়ে বিস্তারিত জানতে যুক্ত ছিলাম ঘটনাস্থলে। এবার অন্য প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে আজ সন্ধ্যা 6টায়। জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল ঘোষণার পর প্রার্থীদের আচরণবিধি নজরদারি করবে ইসি। প্রতীক বরাদ্দর পর প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ, জমা, বাছাই, প্রত্যাহার ও ভোটের দিন উল্লেখ থাকবে। আর গণভোটের ক্ষেত্রে উল্লেখ থাকবে শুধু ভোটের দিন। এবার সকাল 7:30টায় শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। এদিকে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় 2টি ব্যালটে ভোট দেবেন ভোটাররা। এতে ব্যালটের সংখ্যা হবে দ্বিগুণ। এর আগে 29 নভেম্বর মক ভোটিং করে ভোট গ্রহণের সময় ও বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম জিয়া। রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের তিনি আরও জানান, এখনই বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না বিএনপি চেয়ারপারসনকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 18 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। সিসিইউ থেকে নেওয়া হয়েছে আইসিইউতে, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি নেত্রী। মেডিকেল বোর্ডের 4 দিন পর বুধবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, এখনো বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই বেগম জিয়ার। এভারকেয়ার হাসপাতালেই চলবে চিকিৎসা। তবে জানান, তার শারীরিক অবস্থা যাত্রা উপযুক্ত হলে বিদেশে নেওয়া হতে পারে। এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। তিনি আরো বলেন, সংকটাপন্ন মানুষের জন্য যেমন চিকিৎসা প্রয়োজন তেমন সেবাই দেয়া হচ্ছে বেগম জিয়াকে। মেডিকেল বোর্ডের আপ্রাণ চেষ্টায় যে চিকিৎসা, তাতে সাড়াও দিচ্ছেন তিনি। চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বুধবার বিকেলেও তার চিকিৎসা কার্যক্রম তদারকিতে আসেন। এদিন বেগম জিয়ার খোঁজখবর নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর এভারকেয়ারে ভর্তি হন তিনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে।
বিজয় দিবস সামনে রেখে প্রস্তুত যশোর গদখালির ফুল চাষিরা। 5 কোটি টাকার ফুল বিক্রির টার্গেট। চাহিদা থাকায় ইংরেজি নববর্ষ বাজার ধরার আশা। তেরো বছর বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই প্রাথমিকভাবে ঢাকা করাচি রুটে সপ্তাহে 3টি ফ্লাইট চলবে। দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক আদান প্রদানের ওপর এই রুটের সাফল্য নির্ভর করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রৌনক নিয়ন্তার প্রতিবেদন। দীর্ঘদিনের নীরবতা ভেঙে আবারও আলোচনার টেবিলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। 24 আগস্ট পরবর্তী সময় থেকে দুদেশের সম্পর্ক স্বাভাবিকের পথে। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ মন্ত্রীদের সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা। স্বাক্ষরিত হয়েছে কূটনীতি, বাণিজ্য ও সংস্কৃতি বিনিময় জোরদারের লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক। এরই ধারাবাহিকতায় প্রায় 13 বছর বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে ঢাকা করাচির আকাশপথ। দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচলের জন্য বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, অন্যদিকে ফ্লাই জিন্নাহ ও এয়ারসিয়াল নামের পাকিস্তানের দুটি বেসরকারি বিমান সংস্থা সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। এই রাজনৈতিক সদিচ্ছাটা অর্থনৈতিক লাভের দিকে যাবে কিনা, এখন বাংলাদেশের ব্যবসায়ীরা যদি লাভটা না দেখে তাহলে তো তারা খুব একটা উৎসাহী হবে না, কারণ মোটামুটি যেসব আইটেমস আছে সেটা অনেকটা কম্পিটিটিভ। রাজনৈতিক সদিচ্ছা তৈরি হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ওটা টেকসই হওয়া বা ওটা বড় করার পিছনে যে জিনিসটা গুরুত্ব দেওয়া দরকার সেটা হলো অর্থনৈতিক কোনো কাঠামো তৈরি করা যায় কিনা। এই ফ্লাইট দক্ষিণ এশিয়ার মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধি এবং সংযোগ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমরা এটাকে বৃহত্তর দক্ষিণ এশীয় প্রেক্ষাপটেও দেখতে পারি। আমাদের দক্ষিণ এশিয়ায় এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল এবং সেখানে আমরা যখন বাণিজ্য করি তখন বেশি সময় লাগে। এটার ফলে যোগাযোগ এবং মানুষের আসা যাওয়ার ফলে আমাদের যে ব্যবসা বাণিজ্যিক যে সম্পর্ক, সেই সম্পর্কটার ক্ষেত্রেও এটা একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে বাণিজ্য করতে পাকিস্তানের অনেক কোম্পানি এখন আগ্রহী বলে জানান অর্থ উপদেষ্টা। আবার আমাদের তো জিও সেদিন বললো, জিও আবার আসতে চায়। জেনারেল ইলেকট্রনিক্স সবচেয়ে ফেমাস, যে বাংলাদেশের প্রথম, ইভেন পাকিস্তান আমাদের প্রথম ইলেকট্রনিক জেনারেটর তো জিই, তো ওরাই তো শুরু করে, ওরা আবার নতুন করে আবার বলছে। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে 2012 সালে তৎকালীন সরকার বন্ধ করে দেয় এই আকাশপথ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। তারল্য সহায়তা দিয়ে দুর্বল ব্যাংককে বাঁচিয়ে রাখা হলেও খেলাপির চাপে বন্ধ হতে যাচ্ছে নন ব্যাংকিং নয় আর্থিক প্রতিষ্ঠান। এখনও ব্যাংকের মতোই অবসায়ন প্রক্রিয়া অনুযায়ী এসব প্রতিষ্ঠানে জমানো টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে কোনো তহবিল গঠন করে সচল রাখা যায় কিনা তা আবারও ভেবে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। টিউশনির টাকা, বাবার রেখে যাওয়া অর্থ, মা ও ভাইয়ের সঞ্চয়, লাভের আশায় সব মিলিয়ে প্রায় 7 লাখ টাকা আভিবা ফাইন্যান্সে বিনিয়োগ করেন গাজীপুরের বাসিন্দা সৈকত দাস। জানান, প্রতিষ্ঠানটি বন্ধের ঘোষণা আসায় নিজের জমানো টাকা তুলতে গিয়েও বারবার ফিরে আসতে হচ্ছে খালি হাতে। এই টাকা ব্যতীত আমার অন্য কোনো টাকা পয়সা নেই এবং এই 1 বছর ধরে আমরা খুবই মানবতার জীবনযাপন করছি। এখন যদি এই ফাইন্যান্সগুলো যদি দেউলিয়া ঘোষণা করা হয় এবং আমাদের যদি কোনো প্রকার টাকা পয়সা আমাদের যদি না দেওয়া হয়, তাহলে মূলত কথাটা সত্যি বলা হচ্ছে, যেটা আত্মহত্যা করার ব্যতীত মানুষের কোনো উপায় থাকবে না। শুধু সৈকত নয়, এমন বহু মানুষ বিপাকে পড়েছেন খেলাপি ঋণ, জালিয়াতি ও দুর্নীতির কারণে বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে আমানত রেখে। কোম্পানির কাছে যাই, আর লাস্ট যেটা আমাকে বলছে, মানে থ্রেড স্বরূপ, সেটা আমাকে বলতেছে যে আপনি একজন উপদেষ্টা, আপনি একজন সচিব, এমপি বা আপনি হচ্ছে একজন এসপি, তাহলে আমরা টাকা দিয়ে দিব। আমরা যদি প্রেশার ক্রিয়েট করেন, আমরা টাকা দিয়ে দিব। ক্ষুদ্র ক্ষুদ্র টাকাগুলো জমাই তো আমরা কিছু একটা করার স্বপ্ন দেখি, তো এই স্বপ্নটা তো আমাদের অবশ্যই ভেঙে যাওয়ার মতো অবস্থায় দাঁড়ালো। এই অবস্থায় আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে 9টি প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, গত বছর ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের 35টি প্রতিষ্ঠানে 25,089 কোটি টাকা খেলাপি ঋণ ছিল। তার 52%ই ওই 9টি প্রতিষ্ঠানের। তবে এমন কঠোর সিদ্ধান্তেও আমানতকারীদের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিএফআইগুলো যাদের অবস্থা খুবই খারাপ, তাদের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই, সেগুলো অবসায়ন হবে। কিন্তু অবসায়নের যে বিভিন্ন ধাপ রয়েছে, যেমন এখানে যারা আমানতকারীতে আছে তাদেরকে কিভাবে
তাদের আমানতের ফেরত দেওয়া হবে। ব্যাংকের ক্ষেত্রে যে 5টি ব্যাংক যেগুলো মার্চ হলো সেখানে তো আমরা কোনো লোকবল ছাঁটাইয়ের ইস্যু আসেনি, কিন্তু অবসান যখন হবে তখন তো লোকবল ছাঁটাই শব্দটাই থাকবে না, দ্যাট ইজ প্রতিষ্ঠানই থাকছে না। প্রতিষ্ঠান বন্ধ হলে খেলাপি ঋণের কি হবে, আর কিভাবেই বা ফেরত দেওয়া হবে আমানতকারীদের অর্থ? এমন তথ্য তুলে তারল্য সহায়তা দিয়ে ব্যাংকগুলোকে যেভাবে আবার শক্তিশালী করা হচ্ছে, তখন দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় এসব আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও শর্ত সাপেক্ষে কোনো সুবিধা দেওয়া যায় কিনা তা ভেবে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। তাদেরকে একটা ক্যাপিটাল সাপোর্ট বা লিকুইডিটি সাপোর্ট একটা দিয়ে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তাদেরকে আসলে আপনার বলতে হবে যে তোমরা এর মধ্যে ঘুরে দাঁড়াও, তোমরা যদি না পারো ইউ মাস্ট কুইট। 5টা ব্যাংকে মার্জার করার জন্য বাংলাদেশ ব্যাংক 30,000 কোটি টাকা নতুন করে ক্যাপিটাল দিচ্ছে, তার মানে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সরকারি টাকা দিয়ে আপনি বেসরকারি ব্যাংক সব বেল আউট করবেন? গ্রাহকরা ডেফিনেটলি তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা পারলে ওদের বিরুদ্ধে কেস করবে। তুলনামূলক ভালো হিসেবে চিহ্নিত 15টি আর্থিক প্রতিষ্ঠানের 49,643 কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি রয়েছে 3,627 কোটি টাকা। গত বছর এসব প্রতিষ্ঠান মুনাফা করেছে 1,465 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খুলনা শহরে দিন দিন বাড়ছে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা। সম্প্রতি অর্ধশতাধিক ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। তবে বেশিরভাগ ঝুঁকিপূর্ণ ভবনেই বসবাস করছে মানুষ। সিটি কর্তৃপক্ষ বলছে, আইন অনুযায়ী পরিত্যক্ত ভবন অপসারণ করার কথা থাকলেও নানা সীমাবদ্ধতায় তা সম্ভব হয়নি। আর এ বিষয়ে তদারকি বাড়ানোর আশ্বাস খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের। ন্যামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। সম্প্রতি খুলনার বড়বাজার এলাকায় ভৈরব নদীর পাড়ে বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ একটি ভবনের রেলিং ধসে পড়ে। আরও কয়েকটি ভবনের একই চিত্র নগরীর হেলাতলা মোড় এলাকায়। ভবনগুলোতে রয়েছে পরিত্যক্ত অথবা ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড। তারপরও এমন বহু ভবনে ঝুঁকি নিয়ে বাস করছে মানুষ। খুলনা সিটি কর্পোরেশনের তথ্য বলছে, নগরীতে 60টির বেশি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিছু ভবন ফাঁকা থাকলেও বেশিরভাগে মানুষ বসবাস করছে। এর মধ্যে জেলা প্রশাসনের মালিকানাধীন ভবনের সংখ্যাই বেশি। এছাড়া সরকারি দফতর ও কোয়ার্টার, বেসরকারি কার্যালয় এবং ব্যক্তিগত বাড়িও রয়েছে। পুরনো অনেক বিল্ডিং, যে বিল্ডিংগুলো অনেক ঝুঁকিপূর্ণ, ভূমিকম্প হয়তো পড়ে যেতে পারে। বড় আকারে 8 নম্বর 10 নম্বর ঝড় এলে পারে তো বাড়িগুলো ভেঙে যাওয়ার মতো এরকমের পরিস্থিতি। অ্যাক্সিডেন্ট তো অনেক লোক মারা যাবে, অনেক লোক থাকবে না, আশেপাশে সবার ক্ষতি হবে। বিল্ডিং আজ ভাঙবো না কাল ভাঙবো এরকম একটা শোনা যায়। প্রত্যেকবারই বছরে একবার বলে যে বিল্ডিং ভাঙা হবে। সিটি কর্তৃপক্ষ বলছে, আইন অনুযায়ী পরিত্যক্ত ভবন অপসারণ করার কথা থাকলেও নানা সীমাবদ্ধতায় তা সম্ভব হয়নি। আমরা ভবনগুলো চিহ্নিত করব, চিহ্নিত করে যত দ্রুত সম্ভব এটার ব্যবস্থা নিব। কন্ডেমনেশন কমিটির মিটিং হয়ে গেছে, কন্ডেমনেশন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তা আমরা দ্রুতই ওইটা অপসারণ করব। শুধু পুরাতন ভবন নয়, নতুন অনেক ভবনেই মানা হচ্ছে না ভূমিকম্প সহনশীল নকশা। এ বিষয়ে তদারকি বাড়ানোর আশ্বাস খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের। আশা করি আমরা আমাদের এই নতুন জনবল নিয়োগ হইলে সেক্ষেত্রে আমাদের এই তদারকি সমস্যা থাকবে না। আরও ভালো দেখভাল করা, আরও ভালো উন্নতভাবে এগুলো করা সম্ভব হবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে খুলনা মহানগরী এলাকায় ছোট বড় 50,000-এর বেশি ভবন রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, নিরাপদ নকশা বাস্তবায়নে সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতাকেই বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দ্রুত তালিকা হালনাগাদ, নিয়মিত তদারকি সহ সাধারণ মানুষকে সচেতন করতে পারলেই মানুষ আরও নিরাপদে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। কাস্টমস হাউস হিসেবে প্রজ্ঞাপন জারির 2 মাসেও কার্যক্রম শুরু হয়নি সাতক্ষীরার ভোমরা বন্দরে। এখনও শূন্য কমিশনার পদ। ব্যবসায়ীরা বলছেন, পূর্ণাঙ্গ কাস্টমস হাউসের কার্যক্রম শুরু হলে বাড়বে আমদানি রপ্তানি। আর বন্দর কর্তৃপক্ষ বলছে, আধুনিক ওয়্যারহাউস, ওপেন ইয়ার্ড, আলাদা ট্রাক টার্মিনাল সহ অবকাঠামো উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। মমতাজ আহমেদ বাপের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 1996 সালে যাত্রা শুরু করে ভোমরা শুল্ক স্টেশন। চলতি বছরের 14 অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে শুল্ক স্টেশনকে কাস্টমস হাউস হিসেবে ঘোষণা করা হয়। তবে প্রায় 2 মাসেও কোনো কর্মকর্তা নিয়োগ না হওয়ায় কাজের পরিধি বাড়ছে না। দিন দিন বন্দরে কাজ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিক কর্মচারীরা। পণ্য আমদানি বাড়লে সংকট সমাধান হবে বলে জানান তারা। কর্মসংস্থান কমে যাবে, কারো কর্ম থাকবে না, এখানে বলতে গেলে চলে। কিছু সংখ্যক মানুষের হয়তো কাজকর্ম থাকতে পারে। সামান্য গোটা কয়েক পাথর থেকে যদি পাথর না আসে তাহলে আমাদের সবার
রুটি রোজগারের সমস্যা হবে। আমাদের ভোমরা বাটারে কোনো খেয়ালই নেই, ওদের বিনা বলে এরকম উন্নতি আছে, আমাদের কোনো উন্নতি নেই রাস্তাঘাটে। ব্যবসায়ীরা বলছেন পূর্ণাঙ্গ কাস্টমস হাউসের কার্যক্রম শুরু হলে বাড়বে আমদানি রফতানি, এজন্য দ্রুত কমিশনার নিয়োগের দাবি তাদের। কমিশনার এবং অন্যান্য যে কর্মকর্তারা যদি এখানে যারা নিজের কাস্টমস হাউস বাস্তবায়ন হয়, তাহলে আমাদের এখানে গাড়ির সংখ্যা বাড়বে, এখানে আমাদের প্রত্যেকেরই আপনার রুজি কর্মসংস্থানের সুযোগ হবে। 18 নভেম্বর 2025 সালে আমাদের জিও হয়ে যায় এবং কাস্টম নিয়োগ আমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ। বন্দর কর্তৃপক্ষ বলছে আধুনিক ওয়্যার হাউস, ওপেন ইয়ার্ড ও আলাদা ট্রাক টার্মিনাল সহ অবকাঠামো উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। ঠিকাদার তার কাজ শুরু করতে পারবে এবং কাজ শুরু হলে ওই দিন 1 থেকে 1.5 বছরের মধ্যে এখানে দৃশ্যমান অবকাঠামো আমরা দেখতে পারব। কর্তৃপক্ষের তথ্য মতে ভোমরা বন্দরে 1 বছর আগেও প্রতিদিন 250 থেকে 300 ট্রাকে করে আমদানি পণ্য দেশে আসতো। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 150 ট্রাকে। সময় সংবাদ, সাতক্ষীরা। হস্তান্তর জটিলতা, জনবল অনুমোদন ও নার্সিং অধিদপ্তরের অবহেলায় 8 বছরেও চালু করা সম্ভব হয়নি মেহেরপুর নার্সিং কলেজে। স্বাস্থ্যসেবার মান বাড়াতে দ্রুত কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। এদিকে কবে নাগাদ প্রতিষ্ঠানটি চালু হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। বেনিয়ামিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। 2017 সালে নার্সিং ট্রেনিং কলেজটি নির্মাণের অনুমতি পেলেও কাজ শুরু হয় 2018 সালে। এরপর দফায় দফায় 7 বার সময় বৃদ্ধি, 8 বছরেও হস্তান্তর হয়নি প্রতিষ্ঠানটি। 2020 সালে কলেজটি হস্তান্তরের কথা থাকলেও নানা অজুহাতে তা পিছিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। অথচ নার্সিং ট্রেনিং কলেজ নির্মাণের খবরে আশায় বুক বেঁধেছিলেন এলাকাবাসী। নার্সিং ইনস্টিটিউটটি চালু হলে, কাজ সম্পন্ন হলে আমাদের মেহেরপুর থেকে অনেক স্বাস্থ্যকর্মী বের হবে। এটা যদি চালু হয়, চালু হলে পরে এই নার্সের বিষয় নিয়ে আমাদের মেহেরপুর জেলার অনেক মানুষের উপকার হবে। বর্তমান যারা ক্ষমতায় আছে তারা অতি দ্রুত এই বিল্ডিংটি হ্যান্ডওভার করে স্ব প্রতিষ্ঠান হিসাবে চালু করার জন্য আমি বিশেষভাবে সবার কাছে অনুরোধ জানাচ্ছি। নার্সিং কলেজটি চালু হলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো পাবে দক্ষ নার্স, বাড়বে এলাকার স্বাস্থ্যসেবার মান, বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ অন্যান্য দাপ্তরিক যে কাজগুলো আছে সেগুলো অত শীঘ্রই বাস্তবায়ন করে আমাদের এই নার্সিং কলেজটা জোর দাবি জানায় যেন চালু করা হয়। এদিকে কাজ শেষ হলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গড়িবসিতে হস্তান্তর সম্ভব হচ্ছে না অভিযোগ ঠিকাদার প্রতিষ্ঠানের। আর জনবল অনুমোদন না হওয়ায় হস্তান্তর জটিলতায় জেলা স্বাস্থ্য বিভাগ। ওনারা বলছে যে মাসটায় সময় লাগবে, তারপরেও এখন আবার আমরা বলছি যে আমাদের এই কাজ শেষ, আমরা হ্যান্ড ওভার কাজটা নিয়ে নেন। পরে লাস্ট ওনারা বলতেছে আমাদের জনবল কম, আমরা চেষ্টা করতেছি যদি কতদিনের ভিতরে নেওয়া যায়। নার্সিং এন্ড মিডওয়াইফ অধিদপ্তরের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হচ্ছে আমাদের মন্ত্রণালয়ে, সেটা হচ্ছে প্রশাসনিক অনুমোদন এবং জনবল চেয়ে প্রাতিষ্ঠানিক কোড এইসব তৈরির বিষয়। তো এইটুকুই ছিল আমার কাছে তথ্য। তার পরবর্তীতে কি অবস্থা আছে সেগুলি এখন আমি আপডেট পাইনি বা আমার কাছে এরকম কোনো তথ্য আর নাই। 180 আসন বিশিষ্ট মেহেরপুর নার্সিং ট্রেনিং কলেজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 39 কোটি 60 লাখ টাকা। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। বিজয় দিবসকে সামনে রেখে মৌসুমের প্রথম বাজারে ফুলের ভালো দাম পাচ্ছেন যশোরের গদখালি চাষিরা। চাহিদা থাকায় ইংরেজি নববর্ষের বাজার নিয়েও আশাবাদী তারা। চাষিরা বলছে বিজয় দিবস ঘিরে 5 কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। গোলাপ, জারবেরা, গাধা, গ্ল্যাডিউলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ বাহারি ফুল। গত কয়েক মাস ধরে পরিশ্রমে যশোরের গদখালির মাঠে মাঠে ফুল। বিজয় দিবস সামনে রেখে মৌসুমের প্রথম বাজারে ভালো দাম পাচ্ছেন চাষিরা। প্রতি পিস গোলাপ 5 থেকে 7 টাকা, গ্ল্যাডিউলাস কালার ভেদে 6 থেকে 14 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 1000 হলুদ গাধা 400 ও বাসন্তী কালারের গাঁদা ফুল 600 টাকা দরে বিক্রি হচ্ছে। সামনের দিনগুলোতে ফুলের দাম আরও বাড়বে বলে জানান চাষিরা। 16 ডিসেম্বর উদযাপন উপলক্ষে বাজার মোটামুটি ভালো। সামনে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠান আছে, ফুলের দাম দিন দিন বাড়ারই সম্ভাবনা আছে। সিজন আসছে, এই পর্যন্ত এখনো পর্যন্ত ফুলের বাজার আল্লাহর রহমতে আমরা খুবই ভালো পাচ্ছি। গোলাপ 5 থেকে 7 টাকা, রজনীগন্ধা 6 থেকে 8 টাকা এবং সমস্ত ফুলই মোটামুটি বাজার ভালো। মোটামুটি ভালো, দামও ভালো
ব্যবসাও ভালো। চাহিদা ও বাজার দর অনুকূলে রয়েছে, ফলে বিজয় দিবসকে ঘিরে তারা 5 কোটি টাকার বেশি ফুল বিক্রি করতে পারবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা। ফুলের বাজার মূল্য নিয়ে খুশি তারা। ফুলের দাম গত বছরের তুলনায় এবছর শীতের মৌসুম শুরু হওয়ার আগেই ফুলের দাম অনেক বৃদ্ধি, যার কারণে আমরা আশা করতেছি আমাদের টার্গেট 5 কোটি থাকলেও ইনশাআল্লাহ টার্গেট আরো পার হইতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 1,500 হেক্টর জমিতে 13 ধরনের ফুলের চাষ করেন চাষিরা। কামরুল হাসান, সময় সংবাদ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। আজকে এই লড়াইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই, এই লড়াই সবচেয়ে কঠিন লড়াই, যে কথা আমার নেতাও বলেছেন। এই লড়াই আজকে আপনাকে পেছনের একটা টেনে নিয়ে যাওয়ার শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আজকে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে। সুতরাং এখানে আপনাদেরকে অত্যন্ত শক্তিশালী মনোভাব নিয়ে দিতে হবে। আজকে যে দেশ গড়ার পরিকল্পনা আমাদের নেতা তারেক রহমান সাহেব দিয়েছেন, এটা একটা অভিনব ঘটনা বাংলাদেশের রাজনীতিতে। আমরা খুব কম দেখেছি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে তার দলকে তৈরি করে যে আমি নির্বাচনে জয়যুক্ত হলে আমরা কি করব, জনগণের জন্য কী করবো সেটা তাদেরকে আপনার ইনডক্ট্রিনেট করা, তাদেরকে বোঝানো, এবং যেটা জনগণের কাছে নিয়ে যাবেন আপনারা। অর্থাৎ আমরা আগে থেকেই আমাদের যে কাজগুলো আমরা করব, সেই কাজগুলো সম্পর্কে আপনাদেরকে পুরোপুরিভাবে অবহিত করা এবং সেটাকে নিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া, জনগণের কাছে নিয়ে যাওয়া। একটা কথা আমাদের মনে রাখতে হবে সবসময়, যে এই নির্বাচন কিন্তু সেই আওয়ামী আমলের নির্বাচন নয়। এই নির্বাচন কিন্তু হবে একেবারেই পুরোপুরিভাবে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন। তো সেই নিরপেক্ষ নির্বাচনে জয়যুক্ত হলে কিন্তু জনগণের ভালোবাসা আপনাদের নিতে হবে। ইউ হ্যাভ টু উইন ওভার দ্য পিপল। আপনাকে মানুষের মন জয় করে তাকে ভোট কেন্দ্রে আনতে হবে এবং আপনার পক্ষে তাকে ভোট দেওয়াতে হবে। এখানে আপনারা সেই সৈনিকেরা, সেই সেনাপতিরা বসে আছেন। সুতরাং এখন কে নমিনেশন। সরাসরি যুক্ত ছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে। মির্জা ফখরুলের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ আলিফ। এ সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।